তো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি, যাকে নিয়ে বলার থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, তোমরা দেখেছো যে কালকে একটা লাইভ অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে অনেক কিছু বক্তব্য উঠে এসছে। রিসেন্ট বেশ কিছু ক্রিয়েটার এবং বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা এত দিন ধরে চীনাকে পুরোপুরিভাবে নগ্ন করে ওয়াইটিতে বিক্রি করেছে, তাদের কথা বাদ দাও, কিন্তু যারা একটা সময় চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে, বেশ কিছু ক্রিয়েটার আমি দেখছি তারা কিন্তু আজকের ডেটে চীনাকে মানে টেনে হিচড়ে কাদায় নামিয়ে চীনা চরিত্রহীন মহিলা এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। কেন তার ঘরে কোনো কিছুর মানে সে যখন খাচ্ছে বা তার পকোড়া এতগুলো কেন ভাজা হয়েছে, তার মানে পকোড়া এতগুলো ভাজা হয়েছে মানে তার ঘরে দীপ্ত রয়েছে, দীপ্তর সঙ্গে সে রয়েছে, তাই জন্য অতগুলো পকোড়া ভাজা হয়েছে। এবং এই এতগুলো পকোড়া ও খায়নি, ও নিশ্চয়ই আরেকজন ছিল ওর ঘরে, কে থাকবে তোমরা সবাই জানো, তার সঙ্গে শেয়ার করে খেয়েছে, মানে এই ধরনের কথোপকথন। কালকে তো একজন বসেই পড়লো 63 যে বকদাদার ওটা সেবক দাদার গাড়ি নয়, বুলেট দুজনেরই রয়েছে, সেবক দাদারও রয়েছে, ওইদিকে দীপ্তরও রয়েছে। সেবক দাদার বুলেটের কালার এই, বক দাদার বুলেটের কালার ওই। তাহলে দেখো, এটা কিন্তু বক দাদা ছিল না, এটা ওর নাম কি বলে সেবক দাদা ছিল না, এটা কিন্তু দীপ্তই ছিল। কারণ দীপ্তর মানে বুলেটের যে ট্যাঙ্কটা রয়েছে, ওই ট্যাঙ্কটা কিন্তু পুরো ব্ল্যাক, মানে এইভাবে প্রমাণ করার চেষ্টা করেছে, যেটা কালকে মন সুন্দরভাবে বুঝিয়ে কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে ব্যাপারটা কি ছিল, কি বৃত্তান্ত। কিন্তু আমি জানি যে এগুলো করেও যেই সব ভিউয়ার্সদের মনের মধ্যে সন্দেহর বীজ এদের ঢোকানোর ছিল, তারা ঢুকিয়ে দিয়েছে এবং সেটাকে সমানে কন্টিনিউ চালনা করা হচ্ছে যে চীনা মানে কি জানি বলে দীপ্তর সঙ্গে সম্পর্ক রেখেছে। এবার কালকে যেই লাইভটা হয়েছে সেখানে কি শুনলাম আমরা, যে পরকীয়া আইনত বৈধ, যেটা এতদিন ধরে আমরা বলছিলাম যে পরকীয়া আইনত বৈধ, পরকীয়া করলে কাউকে শাস্তিযোগ্য কোনো অপরাধ আইন মনে করে না, তাকে শাস্তিযোগ্য মানে পানিশমেন্ট যেটা বলি সেইটা দেওয়া যায় না। যদি স্বামী স্ত্রীর মধ্যে কেউ পরকীয়ায় লিপ্ত থাকে, সেই ক্ষেত্রে স্ত্রী বা স্বামী তার কাছ থেকে ডিভোর্স চাইতে পারে, এটা হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে যেহেতু পরকীয়া বৈধ, তাহলে ননখোকা একের অধিক বান্ধবী করতে পারে, যার সঙ্গে ইচ্ছা কথা বলতে পারে, যার সঙ্গে ইচ্ছা বন্ধুত্ব করতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। তাহলে ভাই সেই যদি মানে যুক্তিতে আমরা বলতে যাই, তাহলে সেই যুক্তিতে তো আমরাও বলতে পারি যে চীনাও একের অধিক বন্ধু রাখতে পারে। চীনা যদি মনে করে XYZ এর সঙ্গে আমি বন্ধুত্ব রাখবো, রাখতেই পারে, সেখানে আমাদেরও আপত্তি থাকার কথা নয়। তাহলে কেন বারবার চীনাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য এত জল্পনা কল্পনা, এত কিছু তৈরি করা হচ্ছে? বলা হচ্ছে যে চীনা কি করেছে না, এই যে রেস্তোরাঁয় নাকি চীনা বকদাদার সেবক দাদার সঙ্গে গেছে। আচ্ছা, রেস্তোরাঁয় সেবক দাদার সঙ্গে চীনা গেছে এমন কোনো কথা তোমরা কোনো দিক দিয়ে শুনেছো? এ তরফ ও তরফ কারো তরফ থেকেই শোনা যায়নি। কালকে হঠাৎ করে শোনা গেল কি না, রেস্টুরেন্টে চীনা যে তার ওই মানে আর কি বলবো সেলিব্রেশন, এই যে ব্যবসাটা দিয়েছে, সেই ব্যবসার যে সেলিব্রেশন করতে গেল, ওর মানে এই ব্যবসায় যেইটুকু উন্নতি যার জন্য হয়েছে, তাকে একটা ট্রিট দেওয়ার জন্য ও একটা সেলিব্রেশন করতে গেল, একটা ছোট্ট করে খেতে গেল। সেইখানে যে বিরিয়ানিটা খেতে গেল, সেই রেস্তোরাঁয় নাকি ওর নাম কি বলে সেবক দাদাকে নিয়ে গেছিল, এবং সেবক দাদাকে নিয়ে গেছিল, সেবক দাদাকে লুকিয়ে চুরিয়ে সেবক দাদার সঙ্গে ঘুরে ফিরে বেড়াচ্ছে, সেবক দাদাকে দেখাচ্ছে না। অলরেডি কালকে 63 কিন্তু এই গুজবটা মার্কেটে ছড়িয়ে দিয়েছিল যে সেবক দাদার কি হচ্ছে, সংসার ভাঙতে চলেছে। সেম সেই জিনিসই কালকে লাইভে আমরা সেই সেম কথা, তার মানে এটা বোঝা গেল সুপরিকল্পিতভাবে আলোচনা
গট আপ সেট আপ করে এই কন্টেন্টটাকে মার্কেটে নিয়ে আসা হয়েছে যে চীনাকে নতুন করে একবার বলা হলো কি যে চীনা যার সঙ্গে রিলেশন ছিল তার সঙ্গে রিলেশন কাট আপ হয়ে গেছিল, সেই রিলেশনটা কতটা মজবুত আছে, আদৌ মজবুত আছে না নেই সেটা জানার জন্য এই রকম একটা ঘটনা ঘটানো একটা তৈরি করা হয়েছিল। মানে এই যে আমাদের ননখোকার চারিপাশে যেটা তৈরি করা হয়েছিল সেই জিনিসটা তৈরি করা হয়েছিল কিসের জন্য না চীনার সত্যতা জানার জন্য, যে চীনা ল্যাটার সঙ্গে সম্পর্ক আছে না নেই, সম্পর্কে কাট আপ হয়ে গেছিল সেটা আবার জোড়া লাগছে না সেটা দেখার জন্য এই রকম একটা ঘটনা ঘটানো হয়েছিল। মানে সত্যি কথা বলবো, সমস্ত ব্যাপারটা সাধারণ মানুষদের মাথার ওপর দিয়ে যাচ্ছে, কারণ এক এক সময় এক এক রকম কথাবার্তা, এই মুহূর্তে একরকম কথাবার্তা, এক সেকেন্ডের মধ্যে আরেক রকম কথাবার্তা, কোনো কথার সঙ্গে কোনো লিঙ্ক নেই, কোনো কথার সঙ্গে কোনো মিল নেই, কি বলছে, কি করতে চাইছে, কি দেখাতে চাইছে। হ্যাঁ, একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে, যেন তেন পোকারেনো চীনাকে নোংরা প্রতিপন্ন করো। মেয়েটা বিজনেস দিয়েছে, বিজনেসে কিন্তু মানুষ ভালো সাড়া দিচ্ছে, ওর কাছ থেকে কিন্তু মানুষ জিনিস কিনছে। তাহলে এখন যদি এই মেয়েটাই বিজনেসটায় দাঁড়িয়ে যায়, তাহলে মেয়েটাকে পায়ের তলায় ফেলে দলাই মলাই করতে বেশি সুবিধা হবে, করা যাবে না। তাহলে কি করো ভাই, ওর ব্যবসাটা যেন শুরুতেই ওর সম্বন্ধে এত কেচ্ছা রটাও যাতে ওর ব্যবসাটা শুরুতেই শেষ হয়ে যায়। কারণ অনেক মানুষ এমন আছে যারা কিন্তু দীপ্তকে পছন্দ করে না, এবং চীনার এই যে মাতৃত্বের ব্যাপারটার জন্য কিন্তু তারা চীনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, যে একটি মা তার বাচ্চার অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। একটা বাচ্চার অধিকার পাওয়ার সর্বময় অধিকার হচ্ছে তার মায়ের, সবার প্রথমে একটা বাচ্চার উপরে অধিকার হচ্ছে তার মায়ের, সেই অধিকার কেড়ে নেওয়া যায় না। এটার জন্য যারা দাঁড়িয়েছে চীনার পাশে তাদের মনোবল নষ্ট করে দিয়ে এই মাকে চরিত্রহীন প্রমাণ করে দাও, এমন প্রমাণ করো যে এটাও হতে পারে এ সেবক দাদার সঙ্গে লুকিয়ে লুকিয়ে ছুক করে দেখা করছে, আবার ওইদিকে বাড়িতে মানে ল্যাটার সঙ্গে সম্পর্কও রেখেছে। তার মানে চীনা দু নৌকায় পা দিয়ে দুটো পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছে। তার মানে বুঝতে পারছো তোমরা কতটা নোংরা চরিত্রের একটা মেয়ে, যাকে যেই মেয়েটা কাজ সে ব্যবসা করতে চাইছে, আর তোমরা তাকে অসহায় বলে তোল্লাই দিয়ে মাথায় তুলে তার কাছ থেকে জিনিস নিচ্ছ। এই মেয়েকে অবিলম্বে বয়কট করো। আজকে আমরা বলি না যে আমরা মেয়েরা কেন সমাজে, কেন পারিবারিক জীবনে এতটা লাঞ্ছনা, এতটা গঞ্জনা, এতটা বঞ্চনার শিকার? কারণ মেয়েরা মেয়েদের সব থেকে শত্রু বড়। একটা সংসার জীবনে একটা মেয়ে অত্যাচারিত যদি হয়, খবর নিয়ে দেখবেন সেই মেয়েটা তার সংসার জীবনে তার স্বামীর থেকেও বেশি অত্যাচারিত হয় তার শাশুড়ি, তার ননদ, তার আদারওয়াইজ অন্য তার যা, এদের দৌলতে। এবং এদের সঙ্গে জড়িত যেই সব পুরুষরা আছেন তাদের কানে কুমন্ত্রণা দিয়ে তাদের দিয়ে অত্যাচারিত করায় বহু ঘটনা এরকম রয়েছে আমাদের সমাজে যে আমরা গুণে শেষ করতে পারবো না। তাহলে সেই জায়গায় একটা মেয়ের সব থেকে বড় শত্রু যে একটা মেয়ে, আজকের ডেটে সেটা প্রমাণিত সত্য। চীনার ফ্ল্যাটে কেন চীনা যখন খেতে বসেছিল তখন জলের আওয়াজ পাওয়া গেল, কেন একটা প্লাস্টিকের খচখচ শব্দ শোনা গেল? তার মানেই ওখানে অন্য একজন পুরুষ উপস্থিত ছিল, সেই পুরুষটা হচ্ছে দীপ্ত। কারণ চীনাকে খুব সহজেই যে কোনো পুরুষের সঙ্গে যখন খুশি যেমনভাবে খুশি শুইয়ে দেওয়া যায়, মন মতন বছরে 3 বার করে মেয়েটাকে প্রেগনেন্টও করে দেওয়া যায়, আবার ইচ্ছা না হলে সেই বাচ্চাকে গর্ভের থেকে নষ্টও করে দেওয়া যায়।
ভাই বারোয়ারি সম্পত্তির মতন তো চীনা একটা বস্তুতে পরিণত হয়েছে, যাকে যখন খুশি প্রেগনেন্ট করা যায়, যাকে যখন খুশি বিকিনি পরিয়ে সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে উলঙ্গ করে দাঁড় করিয়ে তার পেটের সাইজ মাপিয়ে দেখানো যায়, কারণ সে বারোয়ারি সম্পত্তিতে পরিণত হয়েছে। কালকে আরো একটা হাস্যকর কথা শুনলাম যে জিডি করা হয়েছে চীনার নামে, কোনো এফআইআর হয়নি, হিউম্যানিটি গ্রাউন্ড থেকে, মানবিকতার গ্রাউন্ড থেকে, হ্যাঁ, ওর নামে জিডি হয়েছে, এফআইআর হয়নি। মানবিকতা কে দেখিয়েছে? মানবিকতা। কেসটা করা হয়নি, যিনি বলছেন তিনি বলছেন আমি কেস করিনি। আমরা তো জানি কেসটা করবে ননখোকা, ননখোকা কেস করবে। তার ওয়াইফ তার সঙ্গে অন্যায় করেছে, কেসকে করবে ননখোকা করবে, কিন্তু তিনি বলছেন আমি কেস করিনি মানবিকতার খাতিরে, কারণ সে বাচ্চার মা। যে বাচ্চার মাকে 1 বছর নয়, বিগত 1.5 বছর থেকে তার স্বামী নগ্ন করে, হ্যাঁ, কতগুলো হায়নার হাতে তুলে দিয়ে মাংস, রক্ত মাংস ছিঁড়ে তাকে খামচে খাবলে তার মাংস ছিঁড়ে খাওয়াচ্ছে, সে মানবিকতার খাতিরে কেস করেনি। হাস্যকর লাগেনি দর্শক তোমাদের? আমার ভীষণ হাস্যকর লেগেছে, আমার ভীষণ হাস্যকর লেগেছে। মা বাচ্চা মানুষ করতে পারবে না, কারণ মায়ের কাছে নিজস্ব বাড়ি নেই, মা ভাড়া বাড়িতে থাকে। আমাদের পশ্চিমবঙ্গে কত পরিবারের যে মাথার ওপরে নিজস্ব ছাদ নেই, কত বাচ্চারা যে ফুটপাতের থেকে সেখান থেকে মানুষ হয়ে যায়, তার যে কত গল্প আছে রাস্তার আনাচে কানাচে, গলিতে গালিতে। হ্যাঁ, খুঁজে দেখলে আপনারা গুণে শেষ করতে পারবেন না কত ছেলেমেয়েরা কত স্ট্রাগলের মধ্যে দিয়ে বড় হয়ে এক একটা সমাজের সেই রকম জায়গায় আজকের ডেটে এস্টাবলিশড হয়ে সমাজে মাথা উঁচু করে বেঁচে রয়েছে। তারা তাদের মা বাবাদের গর্ব, কত মায়েরা সিঙ্গেল মাদার হয়ে, হ্যাঁ, লোকের বাড়ি কাজ করে বাসন মেজে পর্যন্ত তারা তাদের ছেলে মেয়ে মানুষ করছে। কত এরকম ঘটনা আমরা দেখতে পাই, এবং তাদের রেজাল্ট, সেই সব ছেলে মেয়েদের রেজাল্ট অবিশ্বাস্য, তুলনা করা যায় না। বাচ্চার বাবা অনেক 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 মানুষের সঙ্গে অনেক বান্ধবী, অনেক বন্ধু থাকতে পারে, তাতে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, কিন্তু সে বাচ্চাকে দারুণভাবে দেখছে। কিভাবে দেখছে? সকাল থেকে বাচ্চার বাবা বাচ্চাকে কিভাবে দেখছে? হ্যাঁ, বাচ্চাকে ঘুম থেকে কে তুলছে? ঠাম্মি তুলছে। ঘুম থেকে তুলে রেডি কে করছে? ঠাম্মি করছে। ঘুম থেকে রেডি করে বাচ্চাকে খাওয়ার খাইয়ে, বাচ্চাকে টিফিন দিয়ে ব্যাগ গুছিয়ে কে দিচ্ছে? ঠাম্মি দিচ্ছে। তারপরে সেই বাচ্চাটাকে স্কুলে কে নিয়ে যাচ্ছে? দাদু নিয়ে যাচ্ছে। তাহলে দায়িত্বটা কে পালন করছে? বাবা পালন করছে। কি করে ভাই? কি করে? কেন? কেন? ক্যামেরা করে দায়িত্ব পালন করছে, ক্যামেরা করে আর্নিং করছে, দায়িত্ব পালন করছে, ক্যামেরা করে বাবা দারুণ দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালন করতে করতে ঠাম্মির হাড় বেরিয়ে গেছে। যে ব্লাউজ আগে গায়ে আটতো, আজ সেই ব্লাউজকে সেলাই করে পরতে হচ্ছে। তারপরেও কাঁধের থেকে তার সেই ব্লাউজ খুলে পড়ে যাচ্ছে। অস্বাভাবিক পরিশ্রম, মানসিক চিন্তা তাকে গ্রাস করেছে। তার নাতির চিন্তা, সেই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে, যেই বাচ্চাটার ভবিষ্যৎ টলমল করছে, যার বাচ্চার বাবা ভুল পথে ধাবিত হয়েছে, সেখান থেকে তাকে ফেরানো যাচ্ছে না, তাই সেখান থেকে দৃষ্টিটাকে সরানোর জন্য কি করতে হবে? চীনার পেছনে লেগে যাও সবাই মিলে, এবং প্রমাণ করে দাও চীনা এমন একটা নোংরা মহিলা যে একই সঙ্গে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে। সেই রকম নোংরা মায়ের কাছে কখনোই বাচ্চা থাকতে পারে না। যে মা নিজে 12টার সময় ঘুম থেকে ওঠে, সে বাচ্চা মানুষ করবে কি করে? যে মা 12টার সময় ঘুম থেকে ওঠে,
ভাই আগে তো বাচ্চা তার কাছে দাও, তারপরে তো দেখো সে মা বাচ্চা ঠিক করে মানুষ করতে পারে না। আমরা প্রত্যেকটা মায়েরা বাচ্চাদের মুভমেন্টের ওপরে, বাচ্চাদের টাইম টেবিলের ওপরে আমাদের শিডিউলটা নির্ভর করে। বাচ্চা যদি 6টায় স্কুল যায়, মাকে 4টেই উঠে রান্না করতে হয়। আমার ছেলের যখন স্কুল 6টায় গাড়ি আসতো মর্নিংয়ে, হ্যাঁ ক্লাস 4 পর্যন্ত ওর মর্নিং ছিল, ওর 6টায় গাড়ি আসতো, আমাকে ভোর 4:30-র সময় উঠে রান্না করতে হতো, কারণ আমার ছেলে ভাত খেয়ে স্কুলে যেত, ভাত মাছের ঝোল টোল খেয়ে স্কুলে যেত। ওকে আমরা কোনোদিনও বাইরের খাওয়ার অভ্যাস করাইনি। সেই কারণে আমাকে অনেক ভোরে উঠে রান্না টান্না করে ওকে খাইয়ে দাইয়ে তারপরে ওকে স্কুলে পাঠাতে হতো। আবার এখন যখন ওর ডে স্কুল হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু ওকে আমার 5:30টার সময় এখন আমাকে উঠতে হয়। 5:30টায় উঠে ওর রান্না টান্না করে ওর স্কুলের টিফিন তৈরি করা সমস্ত কিছু করতে হয়। আবার যেদিন স্কুলে না যায় সেদিন এমনও হয় আমি 7:30টার সময় ঘুম থেকে উঠি। তাহলে আমার শোয়াটা, আমার ঘুমানো ওঠাটা সম্পূর্ণটা নির্ভর করে আমার বাচ্চার রুটিন অনুযায়ী। তার কি শিডিউল রয়েছে, কখন তার পড়া রয়েছে, কোন দিন পড়া রয়েছে, কটা পড়া রয়েছে, ইভেন আমার ভিডিওটা পর্যন্ত। এই যে আজকে কত বেলায় ভিডিও করতে বসেছি, কারণ আমি ঢুকেছি 11টা 11:30টার পরে আমি বাড়িতে ঢুকেছি। ওর সকালে পড়া ছিল এবং ও প্রচুর অনেক দূরে পড়তে যায়, সেখানে গিয়ে আমাকে ওকে পড়তে দিয়ে বসে থাকতে হয়, তারপরে ওকে নিয়ে আমি বাড়ি ফিরি। আমার আস্তে আস্তে 11:30টার পরে হয়েছে। তারপরে এসে আমি স্নান করলাম, ওকে খাওয়ালাম, আমি খেলাম, স্নান করলাম, ঠাকুর পুজো টুজো দিলাম, রেডি হলাম, তারপরে গিয়ে বসে ভিডিও করতে বসলাম। আবার বিকালে পড়া রয়েছে, এখনও উপরে পড়ছে। এখন এই ভিডিওটা শেষ করে ওকে খাইয়ে দেবো, আবার আরেকজন স্যার আসবে, তার কাছে পড়বে, পড়ে একটু রেস্ট নেবে, তারপরে বিকেলবেলায় আবার বেরিয়ে যাবে 4:30 নাগাদ, এবং ওর সাথে সাথে আমিও বেরিয়ে যাব। তাহলে এটা একটা প্রত্যেকটা মা তার বাচ্চাদের শিডিউল অনুযায়ী তাদের সমস্ত রুটিন তৈরি হয়। আজকে চীনা একা রয়েছে, তার লাইফস্টাইলটা সে নিজে লিড করছে, সে তার মতন করে শিডিউল তৈরি করছে, সে কখন খাচ্ছে কখন ঘুমাচ্ছে সম্পূর্ণটা তার কাজের বেসিসে সে তৈরি করে নিয়েছে। যে আমাকে আজকে প্রমোশনাল ভিডিও 2টো আছে, করতেই হবে, তাতে যদি আমাকে রাত্রি জেগে করতে হয় আমি রাত্রেই কমপ্লিট করে রাখবো, কারণ তার কোনো ঝামেলা নেই। সে রাত্রিবেলায় সারা রাত্রি জেগে ভিডিওগুলো করে নিয়ে হয়তো 3টে-4টের সময় শুতে গেল, আবার ভোরবেলা 12টার সময় সে উঠলো। স্বাভাবিক, একটা মেয়ে যদি 4:30-5টার সময় শুতে যায়, সে 12টার সময় উঠবে, এটা স্বাভাবিক। আজকে যারা ফিল্ম লাইনে কাজ করেন বা যারা প্রফেশনাল ওয়েতে যেই সব মহিলারা কাজ করেন, তারা তাদের বাচ্চা সন্তান মানুষ করে না? অবশ্যই করে। তারাও তাদের শিডিউল অনুযায়ী তারা বাচ্চাকেও সেই রকম তাদের বাচ্চার শিডিউল সমস্তটা দেখে তাদের রুটিনটা সেট করে। এটাই স্বাভাবিক। এত দিন, 2.5 বছর পর্যন্ত বাচ্চাকে কিন্তু তার মা দেখে শুনে, বেস্ট ফিট করিয়ে বাচ্চাকে বড় করে ওখানে রেখে এসছে। 2.5 বছর পর্যন্ত কিন্তু মা তার পরিপূর্ণ দায়িত্ব পালন করেছে। আজকের ডেটে কি শুনতে হচ্ছে, মায়ের কাছে বাচ্চা আসলে বাচ্চা মানুষই হবে না। বাবা কি মানুষ করছে? ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ছাড়িয়ে এনে বেঙ্গলি মিডিয়ামে বাবা ভর্তি করছে। বাবা কোটিপতি, বাবার প্রচুর পয়সার অভাব নেই। কুতকুল্লার প্রিন্স, বাবা হচ্ছে কুতকুল্লার প্রিন্স। সেখানে বাবা বিশাল বড় অট্টালিকা হাঁকাচ্ছে, বাবা 3 লাখ টাকার গাড়ি কিনছে, কিন্তু বাবা ভাই ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে পড়াতে পারছে না। সেই ক্যাপাবিলিটি বাবার নেই। বাবা কি করছে, বেঙ্গলি মিডিয়ামে বাচ্চাকে এনে ভর্তি করেছে। নাকি দারুণ পড়াশুনো হয় বেঙ্গলি মিডিয়ামে, কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। তাহলে আমার মনে হয় সেই সব মা বাবারা পাগল, যারা বেঙ্গলি মিডিয়ামে দারুণ পড়াশোনা হওয়ার পরেও প্রত্যেক মাসে বছরে লাখ লাখ টাকা খরচা করে তাদের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। তারা সব মূর্খ, তাদের সেন্সই নেই যে আমাদের বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোতে এত ভালো পড়াশোনা হচ্ছে, তারপরেও তারা পয়সা খরচা করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়াচ্ছে।
আজকে তার বাবা ঠাকুরদা, ওর নাম কি বলে, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, মানে ডিগ্রিটা অর্জন করতে পারেনি, কিন্তু একদম স্পেশালিস্ট। আপনাকে দেখে বলে দেবে আপনার কি রোগ হয়েছে, কি ওষুধ লাগবে, একদম দেখে বলে দেবে। জানেন, এত ধন্বন্তরী তার মানে বিদ্যা, কিন্তু তার ডিগ্রি নেই। তিনি এত শিক্ষিত হওয়া সত্ত্বেও তিনি কবিতা দারুণ লিখতে পারে, একদম দারুণ। আপনি একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেবেন, একদম দারুণ কবিতা লিখে দেবেন, দারুণ কবিতা লিখে দেবেন। কিন্তু সেই শিক্ষা নিয়েও তিনি তার একমাত্র ছেলেকে 8 পাস করে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পর্যন্ত নিতে পারেননি, মাধ্যমিকের গণ্ডি পর্যন্ত নিতে পারেননি। তাই জন্য তার মানে ছেলের কি হয়েছে, একমাত্র ছেলের অর্থ ইনকামের জরিয়া হয়েছে তার দিদি এবং তার বউ। প্রথমে দিদিকে বেচে, তারপরে বউকে বেচে হ্যাঁ ইনকাম করাটা তার জরিয়া হয়েছে। তারপরে যখন বউ আর দিদি বিক্রি হওয়া শেষ হয়ে গেছে, তখন বাচ্চাকে নিয়ে সিম্প্যাথি কার্ড খেলে খেলে টাকা ইনকাম হয়েছে। সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন মানুষ আসল চরিত্র দেখতে পেয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেখানে এটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে বন্ধু অনেকেরই থাকে, একটু শিখুন, শিখুন। চিনার যারা চিনার হয়ে ভিডিও করছেন তাদের মতন একটু ঢাকতে শিখুন। সবার প্রথমে তো চিনারকে নিয়ে যারা নেগেটিভ ওয়েতে ভিডিও করে তাদের কথা বাদ দিয়ে পজিটিভ ওয়েতে যারা ভিডিও করে তারা কেউ চিনাকে ঢাকে না, 2-1 জন ছাড়া চিনাকে ঢাকে না। চিনার দোষ দেখলে আঙুল তুলে বলে ওটা চিনার দোষ। অ্যাসিস্ট্যান্ট রেখেছিস, দেখাতে পারবি না, বলার দরকার নেই ভাই, বলার দরকার নেই। কেন বলছিস? যেটা দেখাবি না সেটা বলার দরকার নেই। তুই যখন তাকে দেখাচ্ছিস না, তার উপস্থিতি লাইভে বসে তাকে চোখের ইশারায় প্রমাণ করার দরকার নেই। আমরা কিন্তু জোর গলায় বলেছি, ঢাকিনি, কোথাও ঢাকিনি। আর আমরা চিনাকে ঢাকলাম না উদলা করলাম, তাতে চিনার কিচ্ছু আসে যায় না। কারণ চিনা আমাদের মতন সমালোচকদের ভিডিও দেখেই না, চিনা সমালোচকদের ভিডিও দেখেই না। যেই সময় ঝিতমৃণীর ব্যাপারটা নিয়ে পুরো ওয়াইটি সরগরম, মার মার কাট কাট এই কন্টেন্টটা চলছে, সেই সময় আমি যখন চিনাকে ফোন করেছিলাম, আমি ওদের কথা বলেছিলাম, ও বলছে দি ভাই আমি তো এদেরকে চিনিই না। ভাবতে পারেন, ও দেখেইনি ওদের ভিডিও, ও আমাকেও চেনে না, ও আমার ভিডিও দেখেনি, ও সমালোচনার ভিডিও দেখে না। সেখানে ওকে নিয়ে কে পজিটিভ ভিডিও করলো, কে নেগেটিভ ভিডিও করলো, ওর ঘন্টা তাতে। কাজে আমরা তাকে ঢাকলাম না তাতে তার কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, আসে যায় কাদের জানেন? যারা চিনাকে ভীষণ পরিমাণে ভালোবাসে, তারা আপসেট হয়ে যায়। চিনার নামে নোংরা কথা যখন শোনে, মেয়েটা এত প্রতিকূলতার মধ্যে দিয়ে একটা ছোট্ট বিজনেস দিয়েছে, হ্যাঁ ছোট্ট বিজনেস দিয়েছে, কারণ তার ক্যাপাবিলিটি অনুযায়ী সে ছোট্ট একটা বিজনেস দিয়েছে, কারো কাছে ধার করেনি, কোনো জায়গায় লোন নেয়নি। সেই ধার না করে, লোন না নিয়ে, কারো কাছে হাত না পেতে, তার যোগ্যতায় যেইটুকু যেমনভাবে বিজনেস করা শুরু করা সে প্রয়োজন মনে করেছে, সেই রকমই ভিডিও মানে সে ব্যবসাটা দিয়েছে। কিন্তু সেখানেও প্রবলেম, কারণ মা উন্নতি করছে দিন দিন। মাকে তো উন্নতি করতে দেওয়া যাবে না, মাকে দেখানো যাবে না যে মা ক্যাপেবল বাচ্চা নেওয়ার জন্য। আরে মাকে যত পায়ের তলায় ফেলা যাবে ততবার বলা যাবে আরে মা তো বাচ্চা নেওয়ার জন্য উপযুক্তই না, মা বেলা 12টায় ঘুম থেকে ওঠে। এটা ব্যাপারটা কি বলতো? বাচ্চা তোমাকে আমি দেব না, কিন্তু অজুহাত তোমার কাছে হাজার একটা দাঁড় করিয়ে দেবো, লোকের কাছে দেখাবো তুমি একেবারে নোংরা চরিত্রের একটা মহিলা, তোমার বাচ্চা পাওয়ার অধিকার নেই। তুমি
বেলা 12টায় ঘুম থেকে ওঠো, তোমার বাচ্চা পাওয়ার অধিকার নেই। তোমার মাথার ওপরে নিজস্ব ছাদ নেই, তোমার বাচ্চা পাওয়ার অধিকার নেই। তোমার কাজ ছিল পৃথিবীতে শুধু বাচ্চাটাকে জন্ম দেওয়া। এর বাইরে বাচ্চাটার উপরে তোমার কোনো অধিকার নেই। বাচ্চার উপরে অধিকার কার আছে? যার ঔরসজাত সন্তান, শুধুমাত্র তার অধিকার আছে। তুমি শুধু দেখার অধিকার পাবে। তুমি পেট ফেরে বাচ্চাটাকে পৃথিবীতে এনেছো, তুমি শুধু দেখার অধিকার পাবে। ওই অধিকারটুকু তোমাকে দেওয়া হলেও হতে পারে করুণা করে, 50-50 অধিকারের বসে নয়। করুণা করে বাবা যদি দয়া করে তাহলে তুমি ওই অধিকারটুকু পেতে পারো, বাচ্চা দেখার অধিকার। কারা করছেন এই 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 যে সমস্ত জিনিসটা কারা করছেন? যারা নিজস্ব, প্রত্যেকের, তারা মা, তাদের নিজের সন্তান আছে, তারা তাদের সন্তানকে চোখে হারায়, তাদের সন্তানকে আগলে রাখার সর্বক্ষণ চিন্তা করে যে আমার বাচ্চা শুধুমাত্র আমার বাচ্চার দিকে অন্য কারো। দেখুন, তাদেরকে গিয়ে কোনোদিনও যদি বলেন যে আপনার জীবনে যদি এমন ঘটনা হয় আপনি কি করবেন, দেখবেন হিংস্র হয়ে উত্তর দেবে, কি করব মানে আমার বাচ্চা অবভিয়াসলি আমার কাছে থাকবে। কিন্তু চীনার এইটা বলার অধিকার নেই। না 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 না, চীনার এটা বলার অধিকার নেই, কারণ চীনার মতন নোংরা মহিলাদের তো বেঁচে থাকারই অধিকার নেই সমাজে। চীনার মতন মেয়েদের সঙ্গে অভয়ার মতন কাণ্ড হওয়া দরকার। চীনার মতন মেয়েরা মরে যাওয়াটা দরকার। আমার সন্তান হলে মেরে ফেলতাম, এমন কথাও আমরা শুনেছি। কিছু বলার নেই, জাস্ট সত্যি বলছি, জাস্ট কিচ্ছু বলার নেই। এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যেটা বললাম, যেগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম, অতি অবশ্যই কমেন্ট করে জানিও।